পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান ও প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। ঢাকা ওয়াশিংটন সম্পর্কে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ আলোচনা করতে সকাল 9:45টায় তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন। শুরুতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে আলোচনায় বসেন পল কাপুর। এরপর তিনি পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেন। এ সময় তারা দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। এছাড়াও পল কাপুর সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এবং জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদের সঙ্গেও দেখা করবেন। এসব আলোচনায় দ্বিপাক্ষীয় বিষয়গুলোর পাশাপাশি আঞ্চলিক ও ভূ রাজনৈতিক প্রসঙ্গ আলোচনায় আসবে। আর সন্ধ্যায় ব্যবসায়ী প্রতিনিধি দলের সঙ্গে মত বিনিময়ে অংশ নেবেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী। এর আগে মঙ্গলবার রাতে দিল্লি সফর শেষে ঢাকায় পৌঁছান তিনি। দর্শক, এ বিষয়ে আরো খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী নাদিয়া শারমিন। নাদিয়া, বৈঠকে কি বিষয়ে আলোচনা হয়েছে জানাবেন এবং পল কাপুরের পরবর্তী কর্মসূচির ব্যাপারে জানাবেন। ধন্যবাদ। আসলে আপনি জানেন যে সকাল 9:15টার দিকে তিনি এসেছিলেন এবং যেটি বলছিলেন যে প্রতিমন্ত্রীর সাথে প্রথমে এবং তারপরে পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক করেছেন তিনি। এবং এই দুইটি বৈঠক শেষে তিনি যখন বেরিয়েছেন আমাদেরকে জানিয়েছেন যে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসা সবসময় তার জন্য একটি ভালো অভিজ্ঞতা এবং তিনি একটি ভালো বৈঠক হয়েছে বলে জানিয়েছেন আমাদেরকে। যদিও সংক্ষিপ্ত, তার মধ্যেও তার মূল তথ্যটি তিনি দিয়েছেন এবং ভেতর থেকে এখন পর্যন্ত প্রাথমিক পাওয়া তথ্য, যেটি অসমর্থিত সূত্র, সেই সূত্র মতে যে বাণিজ্য চুক্তির বিষয়গুলো সম্পর্কে, তারপরে প্রতিরক্ষা চুক্তি বা প্রতিরক্ষা বিনিময়ের বিষয়গুলো এবং একই সাথে বিভিন্ন ধরনের যে ভূ রাজনৈতিক যে জায়গাগুলো রয়েছে, আন্তঃরাষ্ট্রীয় সম্পর্কের জায়গাগুলো রয়েছে, সেই জায়গাগুলোতে আলোকপাত করা হয়েছে বা আলোচনা করা হয়েছে এই বিষয়গুলো নিয়ে। এর পাশাপাশি আরেকটি মূল যে আলোচনার জায়গায় এখন চলে এসেছে মধ্যপ্রাচ্য সংকট, এই বিষয়গুলো সম্পর্কেও কিছুটা আনা হয়েছে বলে আমাদেরকে প্রাথমিকভাবে জানা গেছে। যদিও মূল তথ্যগুলো বা সুনির্দিষ্ট তথ্যগুলো হয়তো আমরা কিছুক্ষণ পরে আরেকটু নিশ্চিতভাবে মন্ত্রণালয়ের পক্ষ থেকে পেতে পারবো। আপাতত যে অভিন্ন স্বার্থের জায়গাগুলো রয়েছে, অর্থাৎ যুক্তরাষ্ট্রের সাথে আপনি জানেন যে বিভিন্ন ধরনের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় বাংলাদেশের রয়েছে, সেটি বাণিজ্য বলেন, বিনিয়োগ বলেন, প্রতিরক্ষা বলেন কিংবা ভূ রাজনীতি, আবার রোহিঙ্গা সংকটের জায়গাগুলোও রয়েছে। এই সবগুলোকেই ছুঁয়ে যাওয়া হয়েছে বলে আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি এবং এই বিষয়গুলো সম্পর্কে সমাধানের যে পথগুলো এবং একই সাথে যেটি ট্রাম্প প্রশাসনের একটি গুরুত্বের জায়গায়, সেটি হচ্ছে যে বাণিজ্য চুক্তি হয়েছে সেটি বাস্তবায়নের জায়গা, সেই জায়গাগুলোতে জোর দেওয়া হয়েছে বলে আমরা জেনেছি। এবং তার পাশাপাশি সামনের দিনগুলোতে কিভাবে এগিয়ে যাওয়া যায় এই ভূ রাজনীতিতে, যে চীনের বিরুদ্ধে যে অবস্থানটি বা চীনকে একপাশে করে বাকি বন্ধু রাষ্ট্রগুলোর সাথে একটি সহযোগিতার সম্পর্ক কাছে টানার একটি জায়গাটি যেটি ট্রাম্প প্রশাসনের রয়েছে, সেই কাজগুলোর বিষয়েও এগিয়ে নেওয়ার ক্ষেত্রে আলোচনা হয়েছে, পারস্পরিক সহযোগিতা এবং সব মিলিয়ে আসলে বলা যায় যে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের নতুন সরকার এই দুই অংশের মধ্যে যে একটি মেলবন্ধনের জায়গা এবং সামনে এগিয়ে যাওয়ার যে জায়গাটি, সেই জায়গাটির প্রাথমিক আলোচনাটি এখানে হয়েছে। আপনি জানেন যে পল কাপুরের সফরটি 2 দিনের এবং আজকে এই বৈঠক শেষে তিনি চলে গেছেন সচিবালয়ে তার জ্বালানি প্রতিমন্ত্রী এবং এর পাশাপাশি কথা বলার কথা রয়েছে বাণিজ্য মন্ত্রী এবং অর্থমন্ত্রীর সাথে। এবং এই বৈঠকগুলো শেষ করে আজকে ব্যবসায়ী প্রতিনিধিদের সাথে পরে হয়তো তার বৈঠকের কথা রয়েছে। সার্বিকভাবে বলা যায় যে বাণিজ্যের জায়গাগুলো একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়াচ্ছে এই সফরের ক্ষেত্রে এবং আগামীকাল তো বড় একটি শিডিউল রয়ে গেছে, সকাল থেকে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে। নাদিয়া, আপনাকে ধন্যবাদ, আপনি সেখানে রয়েছেন, তথ্য সংগ্রহ করছেন। নিশ্চয়ই পরবর্তীতে আপনার সঙ্গে আবারও আমরা যুক্ত হব। দর্শক, পররাষ্ট্রমন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠক করছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। সে খবর জানাচ্ছিলেন সহকর্মী নাদিয়া শারমিন। পবিত্র ঈদ উল ফিতরে ঘরমুখ মানুষের নির্বিঘ্নে বাড়ি ফেরা নিশ্চিত করতে ট্রেন ও দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট বিক্রির দ্বিতীয় দিন আজ। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে বাস ও ট্রেনে ঈদ উপলক্ষে ঘরমুখ যাত্রীদের মধ্যে টিকিট সংগ্রহের ব্যাপক আগ্রহ দেখা যায়। সকাল থেকে বাস কাউন্টারগুলোতে ভিড় দেখা যায়, যদিও অনেকেই অনলাইনে বাসের টিকিট সংগ্রহেও ঝুঁকেছেন। বাংলাদেশ রেলওয়ে অনলাইনে ট্রেনের শতভাগ টিকিট বিক্রি শুরু করায় সেখানে টিকিট প্রত্যাশীদের কম। 12 মার্চ থেকে ঈদের আগের দিন পর্যন্ত যে কোনো দিনের অগ্রিম টিকিট যাত্রীরা কিনতে পারছেন।
আর রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে সার্ভারের ওপর অতিরিক্ত চাপ কমাতে অঞ্চল ভিত্তিক বিভিন্ন সময়ে টিকিট ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অগ্রিম যদিও দেয় তাহলে কয়েকটা কাউন্টার শ্যামলী বা হানিফ সরিয়ে দিতে পারে 20 রোজা কি 22 রোজার পর, আরো কয়েকদিন পর 20-22 রোজা, এর আগে তো ভুলও হয় না, কারণ এখানে মালিকানা কাউন্টারের সাথে ব্যক্তিগত কাউন্টারও আছে। আমার হলো 40টা সিরিয়াল, 5টার সময় লাইন দিছি, এখনো এটি 40টা আছে, আরগুলো হয়ে গেল। দেখা গেল যে টিকিট হলো আপনার বাসের হলো 40টা সিট থাকে, তো ওরা সম্পূর্ণ টিকিট ছাড়ে না এবং সিটগুলো থাকে হলো সবার পিছনে, মানে 4টার অতিরিক্ত সিট থাকে, যেহেতু মানে আপনি যদি সঠিক সময় যদি না ধরতে পারেন তা আপনি টিকিট পাবেন না, মানে 2 মিনিটের ভিতরে সোল্ড আউট। 6-7 নম্বর যখন সিরিয়াল চলে গেছে বলতেছে যে টিকিট নাই, টিকিট আছে পিছনে সিট দিচ্ছে এবং বলতেছে যে হলো 18 তারিখ রাত 8টার পরে কোনো টিকিট হবে না, আর 19 তারিখ 20 তারিখ কোনো টিকিট পাবে না। দর্শক, ঈদ উল ফিতর উপলক্ষে বাসের টিকিট বিক্রিও শুরু হয়ে গেছে। এর মধ্যে বাসের আগাম টিকিট বিক্রির আরো খবর নিয়ে রাজধানীর গাবতলী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহরিয়ার ইমতিয়াজ। শাহরিয়ার, বাস কাউন্টারগুলোতে ভিড় কেমন দেখছেন জানাবেন আমাদের। ধন্যবাদ দোলনা। আনুষ্ঠানিকভাবে কিন্তু দ্বিতীয় দিনের মতো ঈদ উল ফিতর উপলক্ষে যে টিকিট বিক্রি সেটা শুরু হয়েছে। বাসের ক্ষেত্রে কিন্তু অনলাইন অফলাইন দুই জায়গাতেই টিকিট বিক্রি হচ্ছে এবার। তবে আমরা দেখতে পাচ্ছি যে প্রতি বছরের মতো যেভাবে আসলে বাস কাউন্টারগুলোতে যেরকম ভিড় থাকে সে তুলনায় এবার কিছুটা কম। আমরা গতকালকেও কিন্তু বাস কাউন্টারগুলোতে ঘুরে দেখেছি এবং নানা ধরনের অভিযোগ কিন্তু যারা যাত্রীরা আছে তাদের কাছে পেয়েছি, এবং আজকেও কিন্তু তার ব্যতিক্রম নয়। আজকে আবার নতুনভাবে যুক্ত হয়েছে এখানকার যারা যাত্রীরা আছে, তারা বলছে যে আজকে 13 তারিখের পরে যে সকল যাত্রীরা আসছে তাদের কাছে কিন্তু 100 টাকা বেশি ভাড়া রাখা হচ্ছে। তবে 13 তারিখের আগে 6 তারিখের পর থেকে 13 তারিখ পর্যন্ত যে তারা যে টিকিটগুলো কাটছে তারা বলছে যে সেগুলো আসলে স্বাভাবিক দামে আসলে সেগুলো রাখা হচ্ছে। তবে 13 তারিখের পরে ক্ষেত্র বিশেষে 50 থেকে 100 টাকা পর্যন্ত দাম বেশি রাখা হচ্ছে। এবং আরেকটি অভিযোগ তারা বরাবরের মতো গতকালকেও আমরা দেখেছি যে তারা যেটা বলছিল যে 17 এবং 18 তারিখের টিকিট তারা পাচ্ছে না। সেক্ষেত্রে তারা বলছে যে অনেকাংশে কৃত্রিমভাবে এক ধরনের সংকট তৈরি করে তাদেরকে টিকিট দেওয়া হচ্ছে না, এবং 19 তারিখে তাদেরকে টিকিট দেওয়া হচ্ছে। তবে সেক্ষেত্রে যাত্রীরা, এখানকার যারা যাত্রীরা আছে তারা বলছে যে 19 তারিখের দুপুরের পরে যদি তারা টিকিট পায় তবে সেক্ষেত্রে তারা যাদের বাসা আসলে খুবই দূরবর্তী জায়গাতে, তাহলে তারা ঈদের দিন পর্যন্ত তাদেরকে বাসায় যেতে হতে পারে। সেক্ষেত্রে তারা এই অভিযোগ করছে। এবং আরেকটা বিষয় আছে যে যারা এখানকার যাত্রীরা আছে তারা চাচ্ছে যে প্রথম সারিতে তারা যাতে সিট পায়। সেক্ষেত্রেও তাদের অভিযোগের জায়গা আছে যে তারা বলছে যে তাদেরকে সিটটা যদি দেওয়া হয় তবে সেক্ষেত্রে পিছনের সারিতে যে সিটগুলো আছে সেই সিটগুলো দেওয়া হচ্ছে। এবং আমরা এখানে আসলে যারা বাস কর্তৃপক্ষ আছে সেই বাস কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছে যে বাড়তি দাম কেন রাখা হচ্ছে। তবে সেক্ষেত্রে তারা আসলে যুক্তি দেখাচ্ছে যে বিআরটি নির্ধারিত যে দামটা আছে সেই দামটাই আসলে তারা রাখছে। তবে আগে যে দামগুলো রাখতো বিআরটি নির্ধারিত কিছু দামের থেকে তারা কম রাখতো, এখন যে দামগুলো রাখছে সেটা বিআরটি নির্ধারিত দামই তারা রাখছে। এবং আরেকটি বিষয় আছে যে ঈদের সময় তারা বলছে যে দূরপাল্লার যে বাসগুলো দেশের বিভিন্ন জায়গাতে যায় সেখানে যাওয়ার পরে তারা অনেকটা খালি বাস নিয়ে তাদেরকে ফিরতে হয়। সেই যুক্তি দেখিয়ে আসলে তারা 50 বা 100 টাকা আসলে ক্ষেত্র বিশেষে বেশি রাখছে। এবং আসলে গাবতলী বাস স্ট্যান্ড থেকে এই অনুযোগ নিয়ে যাত্রীরা আসলে বাসের টিকিট কাটছে তাদের প্রিয়জনের সঙ্গে ঈদ কাটানোর জন্য। এই ছিল আমার কাছে। শাহরিয়ার, আপনাকে ধন্যবাদ, আপনি সেখানে রয়েছেন। পরবর্তীতে হয়তো আপনার সঙ্গে আবারও আমরা যুক্ত হব। দর্শক, আমাদের আরেক সহকর্মী আছেন কমলাপুর রেল স্টেশনে, সেখানে ট্রেন যাত্রার খবর তিনি আমাদের জানাবেন। যুক্ত হচ্ছি তার সঙ্গে। আমাদের সঙ্গে আছেন সিফাত। সিফাত, ট্রেনের আগাম টিকিট বিক্রির কি অবস্থা দেখছেন? যাত্রীদের থেকে কোনো অভিযোগ পেয়েছেন কিনা? দোলনা, আপনাকে জানিয়ে রাখি, নারী টানে বাড়ি ফেরার যে তাগিদ, অর্থাৎ সামনে ঈদ উল ফিতর উপলক্ষে প্রত্যেকে তার নিজ নিজ গন্তব্যে যাওয়ার যে উদ্দেশ্যে যে টিকিট কাটার যে বিষয়টি, অর্থাৎ ট্রেনের যে টিকিট কাটার বিষয়টি, এটি কিন্তু বর্তমানে সম্পূর্ণ অনলাইনে হচ্ছে। সেই কারণে আমরা স্টেশনে আমরা কোনো রকম যাত্রীদের দেখতে পাচ্ছি না। অর্থাৎ অনেক সময় যেটি আমরা দেখতে পেতাম যে কাউন্টারগুলোতে একটি লম্বা লাইন থাকতো এবং সেখানে অনেক ভোগান্তি পোহাতে হতো, অনেক লম্বা সময় ধরে অপেক্ষা করতে হতো, এখন সেটি নেই। আমরা একটু আগেই স্টেশন মাস্টারের সাথে কথা বলেছি, তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে আজকে 4 মার্চ এবং আজকে হচ্ছে টিকিট বিক্রির দ্বিতীয় দিন, এবং আজ সকাল 8টা থেকে
পশ্চিমাঞ্চলের প্রায় 13,000 কোটা ছিল, 13,000 টিকিটের কোটা ছিল এবং 30 মিনিটেই প্রায় হিট হয়েছিল 20 লাখের মতো এবং প্রায় 30 মিনিটেই 11,500 টিকিট বিক্রি হয়েছে। তিনি আমাদেরকে যেটি নিশ্চিত করেছেন, অর্থাৎ ট্রেনের টিকিটের ওপর কিন্তু একটি চাপ অবশ্যই রয়েছে এবং তিনি আমাদেরকে বলেছেন যে ট্রেনের টিকিট অনলাইনে প্রকাশ করার সাথে সাথেই কিন্তু সেটি বুক করে ফেলছে যাত্রীরা। এবং আমরা তার কাছে আরও জানতে চেয়েছিলাম যদি যাত্রীদের চাপ আরও বাড়তে থাকে তাহলে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা। তিনি আমাদেরকে যেটি নিশ্চিত করেছেন যে এবং যদি প্রয়োজন হয় তাহলে অতিরিক্ত ট্রেন এবং অতিরিক্ত বগির অবশ্যই ব্যবস্থা করা হবে। এবং আরও তার কাছে জানতে চেয়েছিলাম কালোবাজারি বা কেউ যদি টিকিট নিয়ে কোনো যদি অনৈতিক কিছু করতে চাই, তিনি আমাদেরকে নিশ্চিত করেছেন যে যেহেতু সম্পূর্ণ অনলাইনে টিকিট বিক্রির কার্যক্রম চলছে তাই টিকিট নিয়ে কোনো কালোবাজারির সুযোগ নেই। এছাড়া যদি কেউ কোনোভাবে যদি অবৈধ কিছু করতে চায় তাহলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে এবং শেষ মুহূর্তে গিয়ে যদি টিকিট যদি অবিকৃত থাকে সেটিও অবশ্যই বিক্রির ব্যবস্থা করা হবে বলে তিনি আমাদের জানিয়েছেন। অর্থাৎ সার্বিক অবস্থা যদি আপনাকে জানাতে সিফাত, চাই। আপনাকে ধন্যবাদ। দর্শক, ঈদুল ফিতর উপলক্ষে যাত্রীদের সুবিধার্থে ট্রেনের যে অগ্রিম টিকিট কাটার ব্যবস্থা রয়েছে সেই খবর জানাচ্ছিলেন সিফাত ফারুকী। ঈদ সামনে রেখে বরিশালের রূপাতলির ওয়ার্কশপগুলোতে বাস মেরামতের কাজ চলছে। গাড়ির ইঞ্জিন মেরামত, নতুন করে বডি তৈরির পাশাপাশি পুরাতন বাস রং করা হচ্ছে। বিধান সরকারের প্রতিবেদন। ঈদে যাত্রী চাপ বাড়বে বলে ওয়ার্কশপের কর্মীরা এখন ব্যস্ত সময় পার করছেন। গাড়ির বিভিন্ন যন্ত্রাংশ মেরামতের পাশাপাশি চলছে রঙের কাজ। প্রতি বছর মতো এবারও ঈদে মেরামতের জন্য পুরনো বাসের সংখ্যাই বেশি। পুটিং কাটি, রং মারি, জ্বালার কাজ করি, বিভিন্ন ধরনের কাজ করি। এটা তো পুরনো গাড়ি, এটার ঈদ উপলক্ষে রঙে বসাইছে, রং করতেছে, রং করে আবার নামবে কিছুদিনের ভিতরে। চাপ আছে, সবাই একটু নতুন করতে চায় আর কি, ডেন্ট পেন্ট করাইতে আছে, করতেছি আর কি। ওয়ার্কশপের মালিকরা জানান ঈদ উপলক্ষে গাড়ি মেরামতের কাজ বেড়েছে। এই জন্য তারা দেশের বিভিন্ন স্থান থেকে শ্রমিকদের এনেছেন যাতে করে 25 রমজানের মধ্যেই বাসগুলো সরবরাহ করতে পারেন। আমার ওয়ার্কশপে 2টো গাড়ির কাজ চলতেছে, ঈদের আগেই গাড়ি নামে যাবে। 4 জন শ্রমিক আমার সাথে কাজ করতেছে। ঈদ উপলক্ষে ভালোই কাজের চাপ আছে, বিভিন্ন দিক থেকে, ঢাকা থেকে, বগুড়া থেকে আমাদের ওয়ার্কার নিয়ে আসা কাজকর্ম করাইতেছে, আলহামদুলিল্লাহ ভালো। এদিকে বাস মালিকরা জানান ঈদে যাত্রী চাপ বাড়বে, গাড়ি যাতে মাঝপথে বন্ধ না হয় সেজন্যই মেরামত চলছে। তারা চাচ্ছেন যাত্রী সেবা যেন নির্বিঘ্ন করা যায়। আমরা ঈদ উপলক্ষে আমরা কিছু গাড়ি বডি করতে দিছি যে মানুষের সেবা দেওয়ার জন্য নতুন রূপে তৈরি করতেছি, সম্পূর্ণ নতুন রূপে তৈরি করতেছি ঈদের সার্ভিস দেওয়ার জন্য। এ নিয়ে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের পরিচালক বলেন, যাতে করে ফিটনেস বাতিল হওয়া গাড়ি ওয়ার্কশপে মেরামত করা না হয় সেজন্য তারা সতর্ক আছেন। তাদের মোবাইল কোর্ট অব্যাহত আছে। ওয়ার্কশপগুলোতে অভিযান পরিচালনা করে যাতে ওই ওয়ার্কশপগুলোতে লক্ষ্যযোগ্য ফিটনেসবিহীন গাড়ি রং করে পুনরায় চলাচল করতে না পারে। সাথে সাথে আমাদের যে ভ্রাম্যমাণ আদালত আছে সেটা পরিচালনা অব্যাহত আছে। নগরীর রূপাতলিতে 8টি গাড়ির বডি তৈরির ওয়ার্কশপ সহ শতাধিক ওয়ার্কশপে বাস মেরামতের কাজ চলছে পুরোদমে। বিধান সরকার, 71, বরিশাল। অন্তর্বর্তী সরকারের শেষ এক বছরে মব সন্ত্রাসের মাধ্যমে হত্যা করা হয় 212 জনকে, এমন পরিসংখ্যান মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের। আর মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের তথ্য সংখ্যাটি 293 জন। জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য নূর খানের অভিযোগ, বিচার বহির্ভূত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নেয়নি অন্তর্বর্তী সরকার। মানবাধিকার বিশেষজ্ঞরা বলছেন, কোনো দায়মুক্তি নয়, প্রতিটা ঘটনার বিচার করা উচিত নির্বাচিত সরকারের। শানা শারমিনের রিপোর্ট। আওয়ামী লীগ সরকার পতনের পর ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার 1 বছর 6 মাস দায়িত্ব পালন করে। অস্থির সময় পার করে বাংলাদেশ। মানবাধিকার সংগঠন আইন সালিশ কেন্দ্রের তথ্য বলছে, গত জানুয়ারি পর্যন্ত 13 মাসে মব সন্ত্রাসের মাধ্যমে 212 জন নাগরিককে হত্যা করা হয়েছে। আর মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের হিসাবে সংখ্যাটা 293 জন। মানবাধিকার কমিশনের সদস্য নূর খান বলছেন, ওই সময় হত্যা না ঠেকিয়ে সরকার কখনো কখনো মবকারীদের পক্ষে অবস্থান নেয়। 5ই আগস্ট গণ অভ্যুত্থান পরবর্তীতে আমরা এই জিনিসটা লক্ষ্য করছি। নানান কৌশলে এই ঘটনাগুলি ঘটে চলেছে। দুর্ভাগ্যজনক হচ্ছে নীতি নির্ধারকরা এটাকে কখনো কখনো প্রেসার গ্রুপ বা অন্যভাবে চিত্রায়িত করার চেষ্টা করেছে, যেটি মূলত এই মব ভায়োলেন্স বলেন, মব কালচার বলেন, এটাকে উস্কিয়ে দিয়েছে।
অন্তর্বর্তী সরকার মপকে নানা নামে সংজ্ঞায়িত করার চেষ্টা করেছে, যা উশৃঙ্খলতাকে উস্কে দিয়েছে বলছেন এই অপরাধ বিশেষজ্ঞ। এই অভিযোগের কিছুটা সত্যতা আমরা পাই যে মপকে নানাভাবে বৈধকরণের চেষ্টা হচ্ছে, যেমন সহনশীল শব্দ ব্যবহার করে, পেশার গ্রুপ বলে, দাবি আদায়ের গোষ্ঠী বলে, বঞ্চিত গোষ্ঠী বলে নানা ধরনের সহনশীল শব্দ ব্যবহার করে তারা মপকে বৈধকরণের চেষ্টা করছে। ডাকাতি, চাঁদাবাজি, ছিনতাই কিংবা নির্যাতন চেষ্টায় মব সন্ত্রাসের শিকার হন অনেক সাধারণ মানুষ। এছাড়া আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকরাও উচ্ছৃঙ্খল জনতার টার্গেটে পরিণত হয়। সংখ্যালঘু জনগোষ্ঠীর কেউ কেউ শিকার হন মব সন্ত্রাসের। সব মিলিয়ে জনজীবনে ছড়িয়ে পড়ে ভয়ের সংস্কৃতি। ওইসব ঘটনায় নিহত বা আহতদের স্বজনরা কি বিচার পেয়েছেন? মানবাধিকার কর্মীরা বলছেন তা হয়নি। এই দায়িত্ব নির্বাচিত সরকারের বলেও মত তাদের। অপরাধীরা কেউ কেউ ধরা পড়ছে, আইনের আওতায় আসছে, কিন্তু এই আইনের আওতায় যদি দীর্ঘসূত্রিতা হয় তাহলে এটা সমাজে ফল দিবে না। এটা দরকার জরুরি ভিত্তিতে এই ইনভেস্টিগেশনগুলি সমাপ্ত করে খুব দ্রুততার সাথে বিচার কাজটি সমাপ্ত করা। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে মবের সময় শেষ, আর মব হবে না। আবার প্রধানমন্ত্রী বলেছেন যে আইনের শাসনই চূড়ান্ত কথা। নিজের কোনো পদের সুবিধায়, নিজের কোনো সুযোগ সুবিধার প্রশ্নে এগুলোকে কেন্দ্র করে কেউ যাতে মব করতে না পারে, সেক্ষেত্রে সরকার যাতে সর্বোচ্চ সতর্ক থাকে এবং ব্যবস্থা গ্রহণ করে। তারা জানান জাতীয় নির্বাচনের পর অনেকটাই কমে এসেছে মব সন্ত্রাস। শানা শারমিন, ৭১, ঢাকা। হবিগঞ্জ শহরে দেশীয় অস্ত্র নিয়ে প্রকাশ্যে কিশোর গ্যাংয়ের মহড়ায় আতঙ্ক বাড়ছে। বিভিন্ন এলাকায় সংঘবদ্ধ কিশোরদের এমন তৎপরতায় বাড়ছে নিরাপত্তাহীনতার শঙ্কা। বাসিন্দাদের দাবি, চুরি ডাকাতি সহ বিভিন্ন অপরাধ ক্রমশ বাড়ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের কঠোর পদক্ষেপ চান সচেতন মহল। শাকিল চৌধুরীর তথ্য, ছবিতে রিপোর্ট। শহরের রাজনগর, কালীবাড়ি রোড, মুসলিম কোয়ার্টার সহ বিভিন্ন এলাকায় ১৫ থেকে ২০ জনের কিশোর দল প্রকাশ্যে দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দিচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে সেসব ভিডিও। শুধু তাই নয়, বেড়েছে চুরি ডাকাতি সহ নানা অপরাধ। গত ২৭ ফেব্রুয়ারি ভোরে শহরের রামকৃষ্ণ মিশন এলাকায় ডাকাতি হয়েছে। হবিগঞ্জে কিশোর গ্যাং যেভাবে বাড়ছে, প্রকাশ্যে অস্ত্র টস্ত্র নিয়ে যারা যেভাবে ঘোরাফেরা করতেছে, এতে শহরবাসী আতঙ্কিত। এগুলোর কারণে আমাদের ব্যবসায়ী প্লাস এখানে যে পাড়া প্রতিবেশী আছে না, ডরাইয়া দোকানে বন্ধ আসতে চায় না, মহিলারা সন্ধ্যা করে ঘর থেকে বের হয় না। আমরা আইনশৃঙ্খলার কাছে আবেদন করতেছি বা দাবি জানাই যাতে এগুলোর ত্বরিত ব্যবস্থা নেওয়া হয়। শুধু সমাজের বা রাষ্ট্রের দায়িত্ব নয়, আমাদের অভিভাবক হিসেবে আমাদেরও দায়িত্ব আছে। আমার ছেলেটা সন্ধ্যার পরে কোথায় যায়, বিকেল বেলা কোথায় যায়, স্কুল থেকে আসার পরে কি করে। সচেতন মহল বলছে, সাম্প্রতিক সময়ে পুলিশের তৎপরতা কম লক্ষ্য করা যাচ্ছে। এই সুযোগে কিশোররা বিপথগামী হচ্ছে, এতেই বাড়ছে অপরাধ প্রবণতা। এইভাবে যদি প্রকাশ্যে এই কিশোর গ্যাং হবিগঞ্জ শহরে এই আতঙ্ক ছড়াইয়া দেয়, অথবা এরা কোনো পলিসি বাস্তবায়ন করতে চায়, এদেরকে দমন করা ছাড়া কোনো বিকল্প আছে আমি মনে করি না। নাগরিকদের নিরাপত্তা দেওয়ার জন্য এই ব্যাপারে প্রশাসনের কোনো কর্মকাণ্ড আমার চোখে পড়েনি। আমার ধারণা হচ্ছে যে এইগুলি আসলে একটা শহরকে নষ্ট করার জন্য যথেষ্ট, একটা শহরের শান্তি নষ্ট করার জন্য যথেষ্ট। সেই ক্ষেত্রে আমি আশা করব তাদের পিতামাতারাও এই ব্যাপারে উদ্যোগী হবেন এবং পাশাপাশি প্রশাসন কঠোরভাবে এইগুলো দমন করবে। যদিও পুলিশ বলছে, অপরাধ নিয়ন্ত্রণ, কিশোর গ্যাং নির্মূল ও চুরি ডাকাতি রোধে এরই মধ্যে বিশেষ অভিযান শুরু হয়েছে। দ্রুতই অপরাধীদের আইনের আওতায় আনা হবে। আমাদের কার্যক্রম থেমে নেই, আমরা জনগুরুত্বপূর্ণ বিষয়টি অনুধাবন করেছি এবং আমাদের আইন শৃঙ্খলার যে কার্যক্রম সেটি চলমান আছে। আমরা ফুটেজ কালেক্ট করা এবং জিজ্ঞাসাবাদ করা, এবং আমরা এই বিষয়ে নিবিড়ভাবে কাজ করছি। হয়তো খুব শীঘ্রই আমরা কোনো একটা ভালো রেজাল্ট দিতে পারবো। শিগগিরই কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য নিয়ন্ত্রণ ও শহরের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে, এমনটাই প্রত্যাশা হবিগঞ্জবাসীর। শাকিলা শম্পা, ৭১। দর্শক, চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ ও অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সঙ্গেই।